দুটো বাচ্চার মা হয়ে যাওয়ার পর থেকে আমার স্বামী আমার কাছ থেকে ক্রমাগত দূরে সরে যেতে লাগলো। না, এই দূরত্ব শারীরিক না, একসাথেই বিছানা ভাগ করি আমরা, প্রায় দিন যৌন সংযোগে দুজনকে তৃপ্ত দেই, কিন্তু আগের সে আবেগ যেন আর কাজ করছে না। রাতে সে বিশেষ সময়ে কোনো দিন সে আমাকে পাশের বাসার ভাবি সাজতে বলে, আবার কখনো বা আমি হয়ে যাই তার অফিসের কলিগ রীতা। এতে নাকি তার যৌন তৃষ্ণা বেড়ে যায়। সে কখনো আমাকে বলে বাধা দিতে, যাতে সে ধর্ষণের আনন্দ পায়, আবার কখনো আমার ভূমিকা হয়ে তাকে প্রলোভিত করার। প্রথম আমিও তার এসব আজব কাজে সক্রিয়ভাবেই সাড়া দিতে লাগলাম। ভাবতাম সে যদি এভাবে আনন্দ পায়, সমস্যা কোথায়? আমারই তো স্বামী। কিন্তু আস্তে আস্তে বুঝলাম আমি এখন আর রত্না নেই। সে আমাকে কখনো শিলা, কখনো রিক্তা, আবার কখনো নিশি ভেবে ভোগ করছে, যার ফলে এখন আমার দেহে আমারই অনুপস্থিতি। আমি নানান জনের দেহের রঙে কেবলই তার কল্পনায় আনন্দময়ী নারী দেহ বিশেষ। নিজেকে ঘৃণা করতে লাগলাম। বাচ্চাদের অজুহাতে ঘর আলাদা করে নিলাম। কি করব বুঝতে পারছিলাম না। কাউকে তা এসব কথা বলা যায় না। ক্রমেই নিজেকে নিজের মাঝে গুটিয়ে রাখতাম। সারাদিন ব্যস্ততা, তার উপর রাতে আরেকজনের অভিনয়, এমনি করে কেটে যাচ্ছিল দিন, মাস, তারপর বছর। যেন নিষ্প্রাণ অনুজীব হয়ে বেঁচেছিলাম আমি। আমার বয়স যখন 37, সে সময় একদিন আড়ংয়ে শপিং করতে গিয়ে দেখা হয়ে গেল আমার ছোটবেলার স্কুল ক্লাসমেট, সেই ভদ্র নম্র মানুষ আরমান ভাইয়ের সাথে। মেয়ের জন্য খেলনা খুঁজছি। সহসা একটা গুরুগম্ভীর স্বর ভেসে এলো কানে, ক্ষমা করবেন, আপনি রত্না না? এত বছর পরেও আমি লোকটাকে ঠিকই চিনে ফেললাম। আমার 5 বছরের বড় ছিল এই আরমান ভাইয়া। আমার স্বভাব গুণে কোনোদিন তার সাথে কখনো কোনো বাক্যালাপ হয়নি আমার। তিনিও ছিলেন খুব লাজুক আর গম্ভীর ধরনের, কিন্তু ক্লাসের সবার মুখে তার মেধা আর ভদ্র আচরণের কথা শুনতাম সারাক্ষণ। আর চোখে তাকে দেখেছি অনেকবার, কখনো দেখিনি নয়ন মেলে। আজ এই পরিপূর্ণ বয়সে আমরা দুজনেই কিন্তু অল্প সময়ের মধ্যে প্রগলভ হয়ে গেলাম। পাশের এক কফি শপে আড্ডা চলল দুজনের। সেই সময়ের মজার গল্প হতে লাগলো, সাথে এর ওর খবর জানা। 1 ঘন্টা কি করে যে কেটে গেল টেরই পেলাম না। লোকটা যে এত কথা জানে, এটি ছিল আমার অন্য বিরাট বিস্ময়ের ব্যাপার। আর এখন জানলাম শুধু কথাই জানে না, কথার ঐন্দ্রজালিক মোহে রীতিমতো যে কাউকে মোহাসক্ত করতে পারেন উনি। দিন দিন দুজনের মাঝে ফোন আলাপ বিনিময় হতে লাগলো। জানলাম তার 2টি ছেলে উত্তরায় থাকে। সরকারি ব্যাংকে বড় পদে চাকরি করছেন তিনি। একদিন আমার স্বামী সিয়াম উপরতলায় যখন তার মায়ের বাসায় গেলেন, ভুলে মোবাইল আমার কক্ষে ফেলে গেলেন। তখন তার মোবাইলে বারবার মেসেজ আসার শব্দ শুনে আমি মোবাইল হাতে তুলে নিলাম। দেখলাম সেখানে তার অফিসের সহকর্মী শিলা এবং আর একটি মেয়ের মেসেজ ও ভয়েস। সেসব মেসেজ ও ভয়েস শুনে পরে আমার কান লাল হয়ে গেল। কি অশ্লীল মেসেজ এসব! দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের উল্লেখ করে মেয়েগুলো তার কাছে আবার মিলনের ইচ্ছা প্রকাশ করছে। সে ফেরার পর এই নিয়ে আমাদের দুজনের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে গেল। তার একটাই অভিযোগ, আমি এখন বিছানায় আর আগের মতো আকর্ষণীয় নই। আর কেন তার অনুমতি ব্যতি রেখে তার মোবাইল আমি ধরলাম। এই নিয়ে আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়ে গেল। এক অসীম শূন্যতার মাঝে আমি ডুবে গেলাম। এবার নিজেকে কেমন যেন রিক্ত মনে হতে থাকলো সারাক্ষণ। এই অসীম মন খারাপের প্রহরে আমার মন ভালো করে দিতে এগিয়ে এলো আরমান। দুজনের মাঝে কথা বিনিময় আর চ্যাট হতে লাগলো।
সারাদিনে এই সময়টুকুই আমার যেন পরম প্রার্থিত হয়ে গেল। ভীষণ মন খারাপের সময়ও তার দুই একটা কথা আমার মন ভালো করে দিতে লাগলো। আমার সব গোপন কথা জেনে গেল সে। আমি বলে দিলাম ঝাঁপি খুলে, জানি না কি করে, কিন্তু এটি সত্যি যে প্রথম প্রেম এলো আমার জীবনে। স্বামীর সাথে এত বছরের সম্পর্ক, অথচ তার সাথে এত মন খুলে কথা বলিনি কখনো। এত আবেগের দোলায় সে আমাকে কখনো দোলাতে পারেনি। এইদিকে আরমান আমার মন ও শরীরের অলিগলি দিনে দিনে দখল করে নিতে লাগলেন। কোনোদিন যদি আরমান ভাইয়া ফোন না দিত, বিরহের অনল জ্বালায় দগ্ধ হতে থাকতাম আমি। একসময় দুজনেই উপলব্ধি করলাম, মরমে মরমে আমরা প্রেমের বাঁধনে জড়িয়ে গেছি অজ্ঞাতে। এদিকে আমার স্বামী সিয়ামের নারী লিপ্সা বেড়েই চলছিল। চোখের লজ্জা চলে যাওয়ায় সে যেন এখন আরও বেপরোয়া। ক্রমেই তার সীমা অতিক্রম করতে লাগলো। একটা সময় সিয়ামের বেপরোয়া ও দুর্ব্যবহার আমাকে রীতিমতো বিষিয়ে দিচ্ছিল। আস্তে আস্তে আমিও আরমান ভাই আরও কাছে আসতে লাগলাম। আমাদের মাঝে এক অপ্রীতিকর সম্পর্ক তৈরি হলো। আমরা গোপনে বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতে যেতাম। মাঝে মাঝে একটা সময় আমরা দুজনে মিলিত হতে লাগলাম। বুঝতে পারলাম শুধু মনেই না, আমার শরীরেও এখন তীব্র তৃষ্ণা তার প্রতি। দিন দিন কি যে হচ্ছে, মনে হচ্ছে আমার এই তৃষ্ণাও বেড়ে চলছে প্রতিনিয়ত। এইদিকে মাঝে মাঝে আমার স্বামী কোনো কোনো রাতে চলে আসেন তার তৃষ্ণা মেটাতে, কিন্তু আমি তখন হাজার চেষ্টা করেও তার প্রতি সপ্রতিভ হতে পারি না। অথচ আরমানের সাথে আমি অস্থির হয়ে যাই, তাকে কামনার নদীতে উত্তাল করে দেই আর নিজেও হই। আরমানের লিঙ্গের সতৃপ্তি রীতিমতো আমাকে পাগল করে দিত। ওর উড়ন্ত ধাক্কাগুলোতে আমি বেসামাল হয়ে উঠতাম। তখন ইচ্ছে করত আমি যে তাকে উজাড় করে দেই। চলতে থাকতো আমাদের মধ্যে ঘন্টার পর ঘন্টা মিলনের তীব্রতা। সেদিন প্রথম আরমান ভাই যখন আমায় বলেছিল, এই রত্না, কালকে স্টার হোটেলে দেখা করতে পারবে, কথাটা শোনা মাত্র আমার আর বুঝতে বাকি রইল না আসলে আরমান ভাই আমার কাছে কি চাচ্ছেন। প্রথমে বিষয়টা আমাকে ইতস্ততায় ফেলল, তারপর আমিও রাজি হয়ে গেলাম। জবাবে বললাম তাকে, হ্যাঁ আসতে পারবো। তার পরবর্তী সকালে আমার স্বামী সিয়াম যখন বাসা থেকে বের হলো, ঠিক 1 ঘন্টা পর আমি আরমানের দেওয়া ঠিকানা অনুযায়ী হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কান কথা থেকে বাঁচার জন্য আমরা দুজনে লোকচক্ষুর অন্তরালে দেখা করতে লাগলাম। এই রকম একদিনে ভীষণ আবেগ আপ্লুত হয়ে দুজনে দুজনার মধ্যে মিশে গেলাম। তার প্রতিটি ছোঁয়া যেন আমার সারা শরীর আবেশে ভরিয়ে দিল। মনে হলো এই যেন আমার জীবনের প্রথম পুরুষের ছোঁয়া। প্রতিটি ছোঁয়ার মাঝে সে আমাকে নাম ধরে ডাকত, আমার নানা রকম প্রশংসা করত। মনে হতে লাগলো আমি আবার আমার শরীর ফিরে পেয়েছি। শিলা কিংবা পাশের বাসার ভাবি না, আমি এখন শুধুই আমি। আর আমার সেই নদীর স্রোতে ভেসে যাওয়া পুরুষটি আমার একান্ত আপন। যদিও আমরা দুজনেই জানি এই সম্পর্কের কোনো স্থায়ী ভবিষ্যৎ নেই, তবুও একে অন্যকে পাওয়ার এক অদম্য ইচ্ছা জাগত মনে প্রাণে। এদিকে আমার স্বামীর সিয়াম তার নারী লিপ্সা দিন দিন সীমা অতিক্রম করলো। সে মাঝে মাঝে বাসায় আসতো না, বিভিন্ন বাজে নারীদের নিয়ে হোটেলে সময় কাটাতো। তাই একদিন বাধ্য হয়ে আমি বাসায় সব জানালাম। আমার বাসায় তাকে ডেকে পাঠানো হলো। সেখানে আমাদের মধ্যে তিক্ত বাদানুবাদ হয়ে গেল। আমার পিতা আমাকে বলল তাকে ত্যাগ করতে। তিনি আমাকে বললেন স্বাবলম্বী আমি, আমার উচিত আমার নিজের মতো করে চলা। কিন্তু মা আর বড় বোন এর মত তার বিপরীত। এই 38 বছরে এসে বিচ্ছিন্ন হওয়া আর 2টি ছেলে মেয়েকে অকুল সাগরে ভাসিয়ে না দিতে তারা আমাকে অনুরোধ করলেন। আমিও চিন্তা করলাম, অশালীন লোকটি যাই করে থাকুক,
তা কেবল আমার অবমাননা। আমার ছেলে মেয়েদের তো তার জন্য কোনো দোষ নেই। পিতা বা মাতার স্নেহ থেকে তারা কেন বঞ্চিত হবে? আর তাই সে দুঃখ প্রকাশ করায় আবার তার ঘরে ফিরে এলাম আমি। কিন্তু আরমান দিন দিন আমার প্রতি আরও আসক্ত হয়ে পড়লেন। যে আরমান ভাই একদিন শান্ত নম্র ভদ্রলোক ছিলেন, সেই আরমান ভাই আমাকে দিনের পর দিন ক্রমাগত ভোগ করতে লাগলেন। আমি যেন এই দুইটা মানুষের হাতের পুতুলের ন্যায় হয়ে গেলাম। দিনে দিনে আমাদের নির্লিপ্ততা বেড়ে যেতে লাগলো। একটা সময় আরমান ভাই বললেন আমি যেন সিয়ামকে ডিভোর্স দিয়ে দেই। সে নাকি আমাকেও আমার সন্তান সহ আপন করে নেবে। তার কথায় আমি আস্থা রাখলাম। আবার মাঝে মাঝে মনের মধ্যে এক তীব্র শঙ্কা কাজ করতে লাগলো। কি করব কিছুই মাথায় আসছিল না। একদিকে সিয়ামের অমানবিক স্বামী ভীরুতা, অন্যদিকে আরমান ভাইয়ের প্রতি আমার প্রেমাসক্ত আবেগ, যেন দুটো বিষয় দিনে দিনে আমাকে বিষিয়ে দিচ্ছিল। মাঝে মাঝে মন চাইতো সব ছেড়ে ছুড়ে আরমানের কথা অনুযায়ী তাকে প্রশ্রয় দেই, সিয়ামের সংসার ত্যাগ করে ছেড়ে ছুড়ে চলে আসি। কিন্তু এটা হয়তো আমার আবেগ, আমার আসক্ততা। কিন্তু একটা সময় আমার এই আবেগই আমার জীবনের চরম কাল হয়ে দাঁড়ালো। সেদিন সিয়াম অফিস থেকে ফিরে আসার পর আমার সাথে খুব খারাপ আচরণ করলো, কারণ আমি তার নির্লিপ্ততার জন্য প্রতিবাদ করেছিলাম। বিনিময়ে সে আমার ওপর হাত তুলল, অকথ্য ভাষায় গালিগালাজ দিল। সে এতটাই নিচে নেমে গেল যে আমাকে শাসিয়ে বলল, ভালো লাগলে থাকো, না লাগলে চলে যাও। বিকেলের মধ্যে ব্যাগটেক গুছিয়ে নিলাম। বাচ্চারা স্কুল থেকে ফেরার পর সোজা চলে আসলাম বাবার বাসায়। তার কয়েকদিন পর আরমান ভাইয়ের প্ররোচনায় আমি কোর্টে সিয়ামকে ডিভোর্স দিলাম। দিনগুলো এভাবে চলতে লাগলো। এইদিকে আরমান ভাই আমার কাছ থেকে সময় নিতে লাগলেন। আমি যখনই ওনাকে বলতাম চলুন আমরা গোপনে বিয়ে করে ফেলি, জবাবে তিনি বলতেন, এত অধৈর্য হচ্ছ কেন রত্না, আমাকে একটু সময় দাও। এটা সেটা বলে বাহানা দিতেন। আমি লক্ষ্য করতাম আমার এই কথাগুলো তার উজ্জ্বল মুখখানা একদম চুপসে যেত। হয়তো কিছুটা আমি বুঝতে পারতাম, হয়তো না। যদিও আমি জানতাম আরমান ভাই ওনার স্ত্রী মারা যাওয়ার পর থেকে বিগত দিনগুলো তার দুই ছেলেকে নিয়ে উত্তরার বাসায় একাই থাকেন। সেই জন্যে আরমান ভাইয়ের প্রতি আমার ছিল এক দৃঢ় বিশ্বাস। আর সেই বিশ্বাস ও তৎপরতায় আমি সিয়ামকে ডিভোর্স দিই। এইদিকে আরমান আমার সাথে মেলামেশা দিন দিন আরও বাড়িয়ে দিতে লাগলেন। মাঝে মাঝে নিজের কাছে খুব খারাপ লাগতো। আমি না পারতাম তাকে বাধা দিতে, না পারতাম তাকে এড়িয়ে যেতে। আমি কবে কখন তার লালসার ইন্দ্রজালা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি বুঝতেই পারলাম না। হঠাৎ একদিন তার মোবাইল ঘাঁটতেই আমার সামনে আরমান ভাইয়ের আসল মুখোশ বেরিয়ে আসলো। সেদিন হোটেল রুমে আরমান যখন ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলেন, ঠিক তার কিছুক্ষণ পর তার মোবাইলে একটা ফোন আসলো। এইদিকে আরমান ভুল করে মোবাইলটি বালিশের পাশে রেখে গেলেন। হঠাৎ স্ক্রিনে আলো এসে চোখে পড়তেই আমি মোবাইলের দিকে তাকালাম। কলটা একটা সেভ করা নাম্বার থেকে আসছে। ভালো করে তাকাতে গিয়ে দেখলাম এটা একটা নারী নাম্বার। আমার মনে তখন তীব্র শঙ্কা বেজে উঠল। এইদিকে হুট করেই আরমান ভাই রুমে চলে আসায় আমি সাথে সাথে মোবাইলটা আবার বালিশের নিচে রেখে দিলাম। আমি প্রায় সময় দেখতাম এই একটি নাম্বার থেকে আরমানের মোবাইলে ফোন আসে। যখনই ফোনটা বেজে উঠত আরমান বিভিন্ন বাহানা দেখিয়ে আড়ালে চলে যেত। একদিন তারই অগোচরে আমি তার ওই নাম্বারটা নিয়ে নিলাম। কিন্তু যখন আমার মোবাইল থেকে ফোন দিলাম, ওপাশ থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আসলো। অবশেষে জানতে পারলাম আরমান ভাই ওনার স্ত্রী মারা যাওয়ার পর আরেকটি বিয়ে করেছিলেন, আর সেই স্ত্রীকে নিয়ে তিনি উত্তরায় বর্তমান বাসায় থাকেন। কথাটা শোনার পর
আমি যেন মুহূর্তে অন্ধকারে তলিয়ে গেলাম। জীবনে বিশ্বাস নামক বস্তুটা সেই দিন থেকে হারিয়ে গেল আমার জীবন থেকে চিরতরে। জীবনে দুঃখ, কষ্ট আর লাঞ্ছনার এতগুলো বছর পাড়ি দিয়ে এসে নিজেকে প্রশ্ন করে গেলাম বারবার, সত্যিই আমি কি চেয়েছিলাম জীবনে? কি পেয়েছি, কি পাইনি, আর কি পেয়ে হারিয়েছি? এতদিন তো সব আঘাত, সব ক্ষয়ক্ষতি নির্বিচারে বুক পেতে গ্রহণ করেছে। কোনো দুর্ঘটনাতেই তো এমন শূন্য মনে হয়নি জীবন। আর কী সব দুর্ঘটনা! শৈশব থেকে অনেক ভাই বোনের মধ্যে মানুষ হয়েছে আমি। বড় বোন, তারপর এক ভাই, আর তারপর আমি। আর তারপরে বাবা মা আরও 4 জন ভাই বোনকে আমাদের জন্য উপহার হিসেবে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন। আপু স্কুল শেষ করেই এক মধ্যবয়স্ক লোকের হাত ধরে এই জগদ্দল সংসার থেকে মুক্ত হয়েছিল। ভাইয়া চাকরি পেয়ে 1 বছরের মধ্যে বিয়ে করে আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু আমি তা পারিনি। আমি বর্তমানে কোনো রকমে এইচএসসি পাশ করা সার্টিফিকেট দিয়ে এক চাচার সৌজন্যে চাকরি করছি এক আধা সরকারি প্রতিষ্ঠানে। কর্মচারী বাবার একা রায়ে সংসার এতগুলো মানুষের ভরণ পোষণ চলছিল না, তাই আমার এই চাকরিতে যোগদান। আস্তে আস্তে আমার ভাই বোন ও আমার ছোট ছেলে মেয়েগুলো বড় হতে লাগলো। তাদের সবার পড়াশোনা আর খুন্নি বৃত্তির জন্য প্রয়োজন ছিল অনেক টাকার, তাই আমি উদয়াস্ত পরিশ্রম করতে লাগলাম। সারাদিন অফিস করে সন্ধ্যার পরে এসে আমার 2টো ছোট বাচ্চাকে পড়াতাম। আর তারপর সংসারের সব কাজ শেষ করে বেশ রাতে গভীর ঘুমে তলিয়ে যেতাম। ডিভোর্স হওয়ার পর প্রেম আমার জীবনে এসেছিল একাধিকবার, কিন্তু তাকে আর প্রবেশ করতে দেইনি মন মন্দিরে। আমি জানি ওরা প্রকৃত ভালোবাসার হাত বাড়াবে না। তাছাড়া আমার যে অনেক দেওয়ার আছে পরিবারকে। এখন এসব কল্পরাজ্যে হারিয়ে যাওয়ার সময় কোথায় আমার? ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, দিন চলে যেতে থাকে। আমার ঠিক পরের বোনটা একসময় এইচএসসি পাশ করে তার প্রেমিকের হাত ধরে নিজের সংসার পাতে সে। এর মধ্যে অফিসের এক সহকর্মী আমার জন্যে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। বাবা মা খুব ধরলেন। বাচ্চাদের তাদের কাছে রেখে আমি যেন নতুন সংসার পাতি। কিন্তু আমি জানি আমাকে বিয়ে দিয়ে দিলে এই দুর্মূল্যের বাজারে সংসার চলবে কি করে। বাবা মায়ের উদ্বিগ্ন মুখ দেখে আমি সেই প্রস্তাব ফিরিয়ে দেই। এরপর ধীরে ধীরে সবাই বড় হতে থাকে। বাবার অবসরের সময় চলে আসে। তার সামান্য পেনশনের টাকায় সংসার চালানো যা আসলেই কষ্টকর, তাই আমি মূল আয় উপার্জনকারী হয়ে গেলাম। এইদিকে কয়েক বছর যেতে ভাই বোন সবাই বড় হয়, স্বাবলম্বী হয়, আর তারপর নিজের ঘর গুছিয়ে নেয়। সব দেনা পাওনা শোধ করে আজ আমি 43-এর শেষার্ধে। সবাই সংসার করছে বা সংসার করার পরিকল্পনা করছে, কিন্তু আমি যে আজ রিক্ত, নিঃস্ব, সেই দিকে কারো খেয়াল নেই। উল্টো অভিযোগ শুনি দেয়ার নাকি আরও অনেক কিছুই ছিল আমার। সংসারের বেড়া দেওয়া পরিধিতে সীমিত করতে চেয়েছিলাম নিজেকে। বাইরের সমস্ত আঘাত থেকে আত্মগোপন করবার একটা সম্ভোগ বৃত্তি আমাকে প্রবুদ্ধ করেছিল এই অন্তবাসী জীবনের দিকে। তাই হয়তো আজ আমি অন্তপুরে একা। এ যেন পাঁচিলের ওপর সহসা এসে পড়া অস্তগামী সূর্যের একটু রশ্মি দেখা, হয়তোবা উত্তাল সমুদ্রের ওপর আকাশে ভেসে চলা মেঘখণ্ডের এক টুকরো ছায়া। আমার জীবনটা আমার কাছে আজ কেবলই এক পরিহাস মাত্র। মাঝে মাঝে নিজেকে চিত্রনায়িকা শাবানার মতো মনে হয়, সব ত্যাগ করে ময়ূষী উপাধি পাওয়া এক নারী। কিন্তু আমি তো আজ ফেলে দেয়া এক টুকরো টিস্যু মাত্র। ব্যবহার শেষে পরিত্যক্ত হয়ে পড়ে আছি একা। ময়ূষী কেউ বলে না আমায়, শুভাকাঙ্ক্ষীরা বলে বোকা, আর বাকিরা বলে যোগ্যতা ছিল না বলে একা রয়েছে। অন্য বান্ধবীরা তো ঠিকই তাদের সহচর জোগাড় করে দিব্যি সুখে দিন কাটাচ্ছে। ঘরোয়া অনুষ্ঠানে সবাই যখন এক হয়, কি আনন্দ আর উল্লাস সবার, কি মধুর স্মৃতিচারণ। জীবনে কে কি কষ্ট করেছে, কার কে অপ্রাপ্তি ছিল,
কে কী করে বড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সেসব গল্প রান্নাঘর থেকে আমার কানে ভেসে আসে। আর আমি বেদনা ভরা চোখের জল নিয়ে ভাবি আমি কিছুই করিনি, কখনো করিনি, কারণ আমার নাম তো একবারও উচ্চারিত হয় না সেখানে। সবাই ব্যস্ত আত্মগৌরবের মহিমা বর্ণনে। মাঝে মাঝে অবাক লাগে, আমার মা বাবা পর্যন্ত আমাকে সব কিছু থেকে সযত্নে দূরে সরিয়ে রাখেন। খুব স্বাভাবিক, এখন যে অন্য ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের এই সুখী জীবনে আমার মতো চির দুঃখের স্থান কোথায়? ভাবনার অতলে হারিয়ে যায়। মনে পড়ে সেই কিশোরী বয়সে প্রথম প্রেমপত্র প্রাপ্তির স্মৃতি, বান্ধবীদের কত গবেষণা আর আলাপের ফুল্লরি তা নিয়ে। উত্তর কি দেব, কোন কাগজে দেব, কালির রং কি হবে, কি বলে সম্বোধন করব। সেই প্রেমপত্রের দাতা ছিল কয়েক ক্লাস বড় ভাইকে। সবার মধ্যে কি উত্তেজনা! অথচ আমি ওই বয়সেই তখনই কত পরিণত ভেবেছি নিজেকে। ওদের ওসব ছেলে মানুষই দূরে ঠেলে সরাসরি মুখের ওপর না করে দিয়েছিলাম আমার প্রথম প্রেম প্রার্থীকে। এর আগেই তো আপু পালিয়ে গিয়ে বিয়ে করে আমাদের পরিবারকে এক ভীষণ লজ্জায় ফেলে দিয়েছিল। বাবা মায়ের সে অপমানিত মুখ তো আমি ভুলতে পারিনি। আর তারপর একে একে অনেক প্রেম আমি দুপায়ে দোলে চলে এসেছি। তেমনি করে প্রথম কলেজে পা রাখবার পর অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাবও একের পর এক ফিরিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম নিজেকে নিজের মতো করে তৈরি করব, আর সেই সুযোগে হয়তো আমার জন্য কোনো এক রাজকুমার আসবে আমার জীবনে। 7 সাগর আর 13 নদী পাড়ি দিয়ে একটা সময় আমাকে তার স্বপ্নের রাজ্যে নিয়ে যাবে। অথচ সেই আমাকে আজ আমার ছোট বোন প্রস্তাব দিচ্ছে তার স্বামীর অফিসের এক সহকর্মীকে বিয়ে করার জন্য, যার বড় বড় ছেলে মেয়ে 3টি, বয়স 60-65 প্রায়। শুনতে পেলাম সে বলল, আপু তো বুড়ি হয়ে গেছে, তার জন্য এখন 60 কি আর 70 কি, একজন পুরুষ হলেই তো হলো। এমনিতে আমি এখন ডিভোর্স প্রাপ্ত, তাই তাদের ভাষ্য শুধু পুরুষ হলেই হবে। ওখানে গিয়ে ছেলে মেয়েগুলোকে আদর ভালোবাসা দিয়ে ভোলাতে পারলে জীবনে তো আর না খেয়ে পড়ে থাকতে হবে না। বাহ, যেন আমার খাওয়া পড়ার কত চিন্তা তাদের। আমি যেন আজ অথই জলে পড়েছি। প্রতিটি নারী একটি সংসার চায়, চায় তার সুখ দুঃখের একজন অংশীদার, ছেলে মেয়ে আর একটি মোটামুটি স্বাচ্ছন্দ্যের জীবন। এর বেশি আর কি চায় নারী? আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার স্বাভাবিক এই চাওয়া পাওয়াগুলো তো আমি দিনে দিনে হারিয়ে এসেছি। আমি তো সেই নারী ছিলাম যে তার স্বামীর জন্যে আমার কামনা বাসনা নিয়ন্ত্রণ করে তাকে উদ্গত করেছিলাম। কই, কাউকে তো এত লাঞ্ছনার সাথী করিনি আমার জীবনে। এমনকি খুব কাছের বান্ধবীদেরকেও হাসি মুখে বলেছি আমি ভালো আছি। আজ এত বছর পরে এসে বুঝতে পেরেছি আসলে প্রতিটি মানুষের জীবন কেবলই তার নিজের। এখানে প্রতিটি সুখ দুঃখের অনুভূতি, হাসি কান্নার উপাখ্যান, মানসিক আর শারীরিক সকল আকাঙ্ক্ষা আর পরিতৃপ্তি কেবল তার এই সমানুভূতির অংশীদার আর কেউ হতে পারে না। নিজের গায়ে একটি আঘাত লাগলে অনেকেই তার জন্য আহ করতে পারেন, কিন্তু সেই আঘাতের কষ্টের ভাগীদার হতে পারে না। যদিও এমন হয়েছে আমি ঘুমাচ্ছি আর পাশের রুম থেকে আমার সবচেয়ে ছোট বোন তার স্বামীর সাথে মধুময় সময় কাটাচ্ছে। কখনো তাদের খাটের একটানা মসমস শব্দ ভেসে আসছে, তাতে তাদের অপরিসীম শারীরিক যৌন সুখের তীব্র আনন্দ আমি টের পাচ্ছি। কিন্তু তাতে কি আমার শারীরিক তৃপ্তি হচ্ছে, নাকি আমার এই অতৃপ্তির কোনো অনুভব আমার ছোট বোনের শরীরে অনুভূত হচ্ছে? প্রত্যেকেই তার অনুভূতির ভাগীদার, কেবলই সে নিজে। কিছু কষ্ট এমনই থাকে যা শুধু একান্ত ব্যক্তিগত, হয়তো কাউকে বলা যায় না, হয়তো বোঝানো যায় না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন।
নতুন নতুন আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।